হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 10, আমরা তোমাদের এই পরীক্ষাগার রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন চ্যাপ্টারে লাস্ট ভিডিওতে চলে এসেছি। এখানে আমরা আলোচনা করব হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড এবং শেষে সালফিউরিক অ্যাসিড এর শিল্প প্রস্তুতি সম্বন্ধে। সবচেয়ে প্রথমে আলোচনা করব হাইড্রোক্লোরিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি, যেখানে হাইড্রোজেন আর ক্লোরিন গ্যাসকে আমরা 1:1 অনুপাতে নিই। তাকে সিলিকা নির্মিত একটা দহন প্রকোষ্ঠে নেওয়া হয়, সেখানে দহন ঘটানো হয়। দহন ঘটানোর পর তাকে শীতল করা হয় কিভাবে না, একটা হিমকক্ষের মধ্যে দিয়ে পাঠানো হলো। তাহলে প্রথমে উত্তপ্ত করা হলো, তারপরে হিমকক্ষের মধ্যে দিয়ে পাঠানো হলো, তারপরে জলের সঙ্গে বিক্রিয়া ঘটানো হলো, যাতে করে একটা ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা পাই। তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে কি না আধুনিক সংশ্লেষণ বিক্রিয়া কিংবা আধুনিক সংশ্লেষণ পদ্ধতি একে আমরা বলে থাকি। এইবারে যেটা জানবো আমরা, এই বিক্রিয়াতে হাইড্রোজেনের পরিমাণ একটু বেশি নিতে হয়, সামান্য বেশি, যাতে করে বেশিরভাগ ক্লোরিন যেন তার সাথে ক্রিয়া করার পর যেন হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করতে পারে। সরাসরি হাইড্রোক্লোরিক অ্যাসিড পাবো না আমরা। প্রথমে দহন হবে, সেখান থেকে HCl গ্যাস পাচ্ছি, তাকে ঠান্ডা করছি, তারপরে জলের সঙ্গে বিক্রিয়া ঘটাচ্ছি, যাতে করে আমরা একটা ঘন দ্রবণ কিংবা গাঢ় দ্রবণ পেতে পারি। দেখা গেছে সেই গাঢ় দ্রবণের মধ্যে মোটামুটি 36% HCl কিন্তু ভর আকারে থাকে। এইবারে আমরা আলোচনা করব দ্বিতীয় পদ্ধতি, যেটা শিল্পে ব্যবহার হয়ে থাকে। আমাদের এই সোডিয়াম কার্বনেট, যেটাকে আমরা সোডা অ্যাশও বলি, এই সোডিয়াম কার্বনেট কিংবা সোডা অ্যাশ যে তৈরি করা হয়, তার অনেকগুলো পদ্ধতির মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে লে ব্ল্যাঙ্ক পদ্ধতি। সেই লে ব্ল্যাঙ্ক পদ্ধতি দুটি ধাপে হয়। তার মধ্যে যে প্রথম ধাপে এই NaCl এর সঙ্গে মানে সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, সেই বিক্রিয়ার ফলে সোডিয়াম সালফেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়া যায়। সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আমরা কিন্তু উপজাত হিসাবে পেয়ে যাচ্ছি প্রথম ধাপে। তাহলে দ্বিতীয় ধাপে যাওয়ারই দরকার নেই, প্রথম ধাপেই আমরা কিন্তু HClটা পেয়ে যাচ্ছি। সেই HClটা আমরা কিন্তু শিল্পে ব্যবহার করতে পারি। তাহলে দুটো পদ্ধতি সম্বন্ধে আমরা জানলাম, একটা হচ্ছে আধুনিক সংশ্লেষ পদ্ধতি, দ্বিতীয় যেটা জানলাম আমরা সেটা হচ্ছে লে ব্ল্যাঙ্ক পদ্ধতি। প্রথম ধাপ থেকেও HCl আমরা পাই। এইবার এখানে একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে এই যে HCl কি হয় না আর্দ্র বায়ু সংস্পর্শে এলে ধূমায়িত হয়। কেন? জলীয় বাষ্প শোষণ করার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র কণাতে রূপান্তরিত হয়, তাই সে ধূমায়িত হয়। এইবারে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ওসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি, যেটা পরীক্ষাতে আমাদের মাধ্যমিকে অনেকবারই এসেছে। তো এই প্রস্তুতি প্রণালীটা আমি একটু জিস্ট করে তোমাদের বলছি, যেটা বুঝতে সুবিধা হবে। কেন ডায়াগ্রাম পরীক্ষাতে কখনই আঁকতে হয় না, সেটা নিজের বোঝার জন্যই রয়েছে। যে কোনো টেক্সট বইতে তোমরা পেয়ে যাবে। এখানে কি করা হয়, বিশুদ্ধ এবং শুষ্ক অ্যামোনিয়া অক্সিজেনের উপস্থিতিতে তাকে জারিত করানো হবে। তো জারিতটা এমনি হবে না, নির্দিষ্ট বিক্রিয়ার শর্ত থাকে। সেই শর্তটা কি, অনুঘটক হিসাবে প্ল্যাটিনাম নেওয়া হয়, দামি প্ল্যাটিনাম আর রোডিয়াম, তার তারজালি নেওয়া হয়, তার উপর দিয়ে চালনা করা হয়। কত বায়ুমণ্ডলীয় চাপে? 5 থেকে 7 বায়ুমণ্ডলীয় চাপে। উষ্ণতা কত থাকে? 700 থেকে 800 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কিন্তু সম্পর্শকাল যে সময় এটা কন্ট্যাক্টে থাকবে সেটা হচ্ছে খুবই কম, 0.0014 সেকেন্ড, অত কম। এই বিক্রিয়ার ফলে অ্যামোনিয়া জারিত হয়ে কি দিচ্ছে? নাইট্রিক অক্সাইড এবং জলীয় বাষ্প। এইবারে এই যে নাইট্রিক অক্সাইড থাকছে, এই নাইট্রিক অক্সাইডকে অতিরিক্ত অক্সিজেনে কি করতে হবে? আবার জারিত করতে হবে। তো জারিত করলে কি পেলাম আমরা? নাইট্রোজেন ডাই অক্সাইড। কিন্তু এই নাইট্রোজেন ডাই অক্সাইডকে ঠান্ডা করতে হবে, নাহলে বিয়োজিত হয়ে যাবে। এই জন্য কি করবো, সেই ঠান্ডা করার পর এই নাইট্রোজেন ডাই অক্সাইডকে জলের সঙ্গে বিক্রিয়া ঘটানো হবে। এই বিক্রিয়া ঘটালেই তাহলে কি হবে না আমরা একটা পেয়ে যাচ্ছি আমাদের নাইট্রিক অ্যাসিড। কিন্তু এটা অনেকটাই লঘু থাকছে, এটাকে আমাদের কি করতে হবে না, এটা লঘু থাকছে, এই জন্য কি করতে হবে, একে পাতিত করতে হবে। জলীয় বাষ্প পরিমাণ থাকছে এর মধ্যে অনেকটা, পাতিত করলে তারপরে গাঢ় সালফিউরিক অ্যাসিড মানে H2SO4 98% যেটা, তার সঙ্গে আমরা কি করবো, একে পাতিত করবো। পাতিত করলে কি হবে, তখন কিন্তু আমরা গাঢ় নাইট্রিক অ্যাসিড মানে 98% যেটা HNO3 সেটা কিন্তু আমরা পেয়ে যাব। কিন্তু বিক্রিয়া তো জানলাম পরীক্ষাতে কি কি লাগে, বিক্রিয়া এগুলো তো পরীক্ষাতে অবশ্যই ইম্পর্টেন্ট। এর সহ কিছু আনুষঙ্গিক প্রশ্ন রয়েছে, আমি এক একটা প্রশ্ন আলোচনা করছি। সেটা হচ্ছে কি না আমরা বিশুদ্ধ অ্যামোনিয়ার কথা বলেছি। তাহলে বিশুদ্ধ অ্যামোনিয়া এবং বায়ু কিংবা যেটা অক্সিজেন বলেছি তার জারণ প্রক্রিয়া। তো বিশুদ্ধ এই কারণেই বলা হয়, যদি বিশুদ্ধ না হয় তখন কিন্তু আমরা এই NO পাবো না। তখন কি হবে সমস্যাটা, দেখো এটা বিশুদ্ধ নেই, যথেষ্ট পরিমাণে নেই। দেখো আমরা নাইট্রিক অক্সাইড পাচ্ছি না, নাইট্রোজেন পেয়ে যাচ্ছি।
নাইট্রোজেন পেয়ে আমাদের লাভ নেই, কারণ হচ্ছে আমরা HNO3 পাবো না। তার মানে কি বিশুদ্ধ নিতেই হচ্ছে এবং অক্সিজেনে জ্বালানি করতেই হচ্ছে। দ্বিতীয় প্রশ্ন এখানে রয়েছে, আমি প্রশ্নগুলো আইডেন্টিফাই করে দিচ্ছি। দ্বিতীয় প্রশ্ন বলা হচ্ছে যে এই যে আমরা বিশুদ্ধ পরিমাণে নিয়েছি, এই যে NH3 কিংবা O2 এই যে বিশুদ্ধ পরিমাণে নিয়েছি, এই বিশুদ্ধ নেওয়ার পেছনে আরেকটা বড় উদ্দেশ্য হচ্ছে, সেটা কি না এই যে অনুঘটকগুলো রয়েছে, যদি এরা বিশুদ্ধ শুষ্ক না হয় এই অনুঘটকগুলি নিজের কার্যক্ষমতা কিন্তু হারিয়ে ফেলবে। তো নিজের কার্যক্ষমতা যদি হারিয়ে ফেলে তখন কিন্তু বিক্রিয়াটা ঠিক করে হবে না, তখন কিন্তু এই ঘটনাটি রিপিট হবে না। পরের প্রশ্ন বলছে যে যদি সম্পর্শকাল, যেটা আমি একটু আগে বলছিলাম যে যদি সম্পর্শকাল এত কম, যদি বেশি হয়ে যায় সম্পর্শকাল, তখন কি হবে? তখন কিন্তু আমরা এই NO পাবো না। কি পাবো তখন? তখন আমরা নাইট্রোজেন পেয়ে যাচ্ছি সম্পর্শকাল বেশি হওয়ার জন্য। যদি সম্পর্শকাল বেশি হয় তখন নাইট্রোজেন পেয়ে গেলাম, নাইট্রোজেন পেলে কিন্তু আমরা HNO3 পাওয়ার কোনো সম্ভাবনা কিন্তু থাকছে না। তোমরা এখানে দেখতেই পাচ্ছ NH3 অক্সিজেনের সাথে হলো নাইট্রোজেন পেলাম, আবার সেই NH3 যদি নাইট্রিক অক্সাইডের সাথেও বিক্রিয়া করে তখন সেই নাইট্রোজেনটাই আমরা পাচ্ছি। কিন্তু তার মানে আমাদের যেটা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য কিন্তু পূরণ হচ্ছে না, তাহলে সম্পর্শকাল কিন্তু বেশি হওয়া চলবে না। পরের প্রশ্ন আমাদের বলছে যে যেহেতু আমরা এখানে NO পেলাম না তাহলে এটা করা চলবে না। পরের প্রশ্ন বলেছে যে ঠান্ডা করার কথা। যখনই NO2 কে আমরা প্রকোষ্ঠে পাঠানো হয়, এটা একটা তাপদাহী বিক্রিয়া, তাহলে নতুন করে আর উত্তপ্ত করার ব্যাপার থাকে না, কি দহন করার ব্যাপার থাকে না, সেটা যেহেতু তাপদাহী প্রক্রিয়া আর উভয়মুখী প্রক্রিয়া, সেটা মেইনটেইন হয়ে যায়। এবার প্রশ্ন হচ্ছে একে আমরা ঠান্ডা করছি কেন? পরীক্ষার এক নম্বর প্রশ্ন হতে পারে। ঠান্ডা করার উদ্দেশ্য হচ্ছে এই যে NO2 রয়েছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড রয়েছে, যদি আমরা একে ঠান্ডা না করি এই NO2 কিন্তু ভেঙে যাবে। ভেঙে কি তৈরি করবে? NO প্লাস O2। তো NO প্লাস O2 থেকে আবার আমাদের NO2 তৈরি করতে হবে, তাহলে এটা একটা সমস্যা সৃষ্টি হচ্ছে। এই জন্য একে আগে ঠান্ডা করব, ঠান্ডা করার পর জলের সঙ্গে বিক্রিয়া ঘটাবো। পরের প্রশ্ন, নাইট্রিক অ্যাসিডে অনেক পরিমাণ জল থাকে, সেটা আমি আলোচনা আগেই করে নিয়েছি। তো অনেক পরিমাণ জল থাকার জন্য একে পালিত করতে হবে, তারপরে 98% H2SO4 এর সঙ্গে কি করব? পালিত করব, যার ফলে আমরা 98% HNO3 পেয়ে যাব। তাহলে মোটামুটি HNO3 সংক্রান্ত আলোচনা এখানেই থাকছে, সিলেবাসে আমাদের এটাই রয়েছে। এবারে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্পর্শ পদ্ধতি দ্বারা সালফিউরিক অ্যাসিডের প্রস্তুতি। পরীক্ষাতে অনেকবারই এসেছে, মাধ্যমিক টেস্ট দুটোতেই। এইখানে দেখো আমরা আয়রন পাইরেটিস দেখতে পাচ্ছি। তাহলে আয়রন পাইরেটিস কি নিচ্ছি? অবশ্যই বিশুদ্ধ বায়ুর উপস্থিতিতে, মানে অক্সিজেনের সাথে জারিত করা হলো। তো জারিত করার পর দেখতেই পাচ্ছ আয়রন অক্সাইড পাওয়া গেছে। সেটা থেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের এটা, সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। এই সালফার ডাইঅক্সাইড পাওয়ার আরেকটা রাস্তা হচ্ছে কি না, আমরা সালফারকে অক্সিজেনের উপস্থিতিতে জারিত করলাম, তাতেও কিন্তু আমরা সালফার ডাইঅক্সাইড পাচ্ছি। তাহলে মূল উদ্দেশ্য এটাই, সালফার ডাইঅক্সাইডটা পেতে হবে। সে সালফার থেকে জারিত করে সালফার ডাইঅক্সাইড হোক, কিংবা আমাদের আয়রন পাইরেটিস থেকে সালফার ডাইঅক্সাইড হোক। এই সালফার ডাইঅক্সাইড আবার অক্সিজেনের উপস্থিতিতে এবং অনুঘটক এখানে থাকে ভ্যান্ডিয়াম পেন্টক্সাইড কিংবা প্লাটিনাইজ অ্যাসবেস্টাস, তাকে নিয়ে তার উপস্থিতিতে 450 ডিগ্রি সেলসিয়াসে 1 থেকে 1.5 অ্যাটমসফিয়ার কিংবা বায়ুমণ্ডলের চাপে রেখে যখন বিক্রিয়া ঘটানো হয়, মানে জারিত করা হয়, তখন কি হয়? তাপ উৎপন্ন হয়, তাপ শক্তি 45 কিলো ক্যালোরি। তার সাথে কি সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়। এই সালফার ট্রাইঅক্সাইড আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সালফিউরিক অ্যাসিড পাওয়ার জন্য। এই সালফার ট্রাইঅক্সাইডকে আমরা কি করি না, সালফিউরিক অ্যাসিড এই যে বলা হচ্ছে না এখানে H2SO4 তৈরি করব ঠিকই, কিন্তু আমরা এই H2SO4 কিন্তু আমাদের লাগবেই। এই H2SO4 কেন লাগবে না, এই H2SO4 লাগার জন্য ব্যাপারটা যেটা রয়েছে, এই SO3 কে আমরা যেরকম এখানে মনে আছে আমরা এখানে ঠান্ডা করছিলাম, এখানেও তাই এরকম, নালে SO3 কি হবে? ভেঙে যাবে। SO3 ভেঙে গিয়ে কিসে হবে? SO2 এবং O2 তে ভেঙে যাবে। ওই জন্য কি করা হয়, একে ঠান্ডা করা হয়। ঠান্ডা করে আমরা একটা স্তম্ভ থাকে, তোমরা বইতে ডায়াগ্রামে দেখবে, যে কোনো টেক্সট বইতে রয়েছে, সেই স্তম্ভের মধ্যে আমরা কি করি না 98% গাঢ় সালফিউরিক অ্যাসিড রাখা থাকে। তো সেই স্তম্ভের মধ্যে দিয়ে এই সালফার ট্রাইঅক্সাইড যখনই যাবে তখন এই H2S2O7, মানে H2S2O7 মানে কি না পাইরো সালফিউরিক অ্যাসিড, যেটাকে আমরা বলি ধূমায়মান সালফিউরিক অ্যাসিড, আর একটা ভালো নাম হচ্ছে ওলিয়াম। আমি আবার বলি, H2S2O7 এর তিনটে নাম, একটা হচ্ছে ওলিয়াম, ধূমায়মান সালফিউরিক অ্যাসিড, আবার হচ্ছে পাইরো সালফিউরিক অ্যাসিড। এইবারে এর সঙ্গে ধীরে ধীরে আমরা জল মেশাবো, জল মেশালেই আমরা পেয়ে যাব কিন্তু আমাদের যেটা উদ্দেশ্য, মানে
সালফিউরিক অ্যাসিড। মাথায় রাখবে এই SO3 কে সরাসরি জলের সঙ্গে বিক্রিয়া করিয়ে যদি ভাবো H2SO4 পাওয়া যাবে, সেটা কিন্তু হবে না, কারণ সেটা খুব তাপমুচি বিক্রিয়া, প্রচন্ড পরিমাণে তাপ উৎপন্ন হবে, আর সেখান থেকে আবার কি হবে, একটা কুয়াশার মতো সৃষ্টি হবে, কারণ যে কণাগুলো ছড়িয়ে পড়বে চারিদিকে, সেখান থেকে অনেকটা পরিমাণ SO3 কি হবে, নষ্ট হয়ে যাবে, মানে অপচয় হয়ে যাবে। তাহলে আসল যে উদ্দেশ্য ছিল সেটা কিন্তু হলো না, তো এটা কিন্তু একটা সমস্যা, সেটা মনে রাখবে। পরের প্রশ্ন আমাদের কি বলেছে, বলছে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিতে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত। না, প্রথম হচ্ছে এগুলোকে শুষ্ক নিতে হবে, না হলে কি হবে, না হলে বিক্রিয়ার যে অনুঘটকগুলো রয়েছে অনুঘটকের কিন্তু কার্যক্ষমতা হ্রাস পাবে, বিক্রিয়াটি কিন্তু ঠিক করে হবে না। দ্বিতীয় প্রশ্ন বলা হচ্ছে এই যে V2O5, আরেকটা বলা হয়েছিল প্ল্যাটিনাইজ অ্যাসবেস্টাস। V2O5 এর দাম যেহেতু কম, এটা বেশি ব্যবহার হয়, আর দ্বিতীয়ত আর্সেনিকের মতো যে অশুদ্ধি সেগুলো কিন্তু V2O5 এর কার্যক্ষমতা খুব একটা হ্রাস করতে পারে না, কিন্তু প্ল্যাটিনাইজ অ্যাসবেস্টাস যদি না হয় তার দামও বেশি আর কার্যক্ষমতাও আর্সেনিক কিংবা অন্যান্য অশুদ্ধি দ্বারা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। পরের প্রশ্ন, ওলিয়ামকে কিভাবে সংগ্রহ করা হয়। না, ওলিয়াম খুবই তীব্র, এর কি করা হয়, ওলিয়ামকে একটা লেড মানে সীসা তৈরি একটা ট্যাঙ্কে তাকে সংগ্রহ করা হয়। তারপরে প্রশ্ন রয়েছে যে স্পর্শ পদ্ধতিতে উৎপন্ন SO3 কে সরাসরি জলে দ্রবীভূত করা হয় না কেন। আমি একটু আগেই বলেছিলাম যে যদি তাকে ঠান্ডা না করা হয় সে বিয়োজিত হয়ে যাবে SO2 আর O2 তে, তখন সমস্যা রয়েছে। আবার এই SO3 কে একে যদি এর সাথে বিক্রিয়া ঘটানো হচ্ছে, ঠিক আছে, এবারে বিক্রিয়া ঘটিয়ে যদি সরাসরি আমি জলে দিয়ে দিই SO3 কে, প্রচন্ড পরিমাণে তাপ উৎপন্ন হয়, তাহলে সেখানে দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য এটাকে আমরা কিন্তু অ্যাভয়েড করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দুর্ঘটনার সাথে সাথে এই SO3 যে বিক্রিয়া করলো জলের সঙ্গে, তাতে কি হচ্ছে, প্রচুর পরিমাণের SO3 কিন্তু অনেকটা পরিমাণে নষ্ট হয়ে যায়, কিন্তু এখানে সে নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। এরপর এখানে যে SO3 SO2 এবং O2 তে ভেঙে যাচ্ছে, তাহলে বুঝতেই পারছো সেটা কিন্তু ফেরত আমি SO3 আকারে পাচ্ছি না, তাহলে সেটাও কিন্তু একটা সমস্যা। তারপরের প্রশ্নতে বলেছে যে SO3 কে কত পার্সেন্ট H2SO4 এর সঙ্গে মেশানো হলো। আমি একটু আগেই বললাম 98% H2SO4 এর সঙ্গে মেশানো হলো, যার ফলস্বরূপ আমরা তাকে ওলিয়ামে রূপান্তরিত করতে পারলাম। তাহলে এখান থেকে বুঝতেই পারছো সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিতে আমাদের কিন্তু 98% গাঢ় H2SO4 এমনি আলাদা করে লাগছে, তারপরে কিন্তু আমরা এটা পাবো, আর শেষে আমরা এই জলের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে সালফিউরিক অ্যাসিড পেয়ে থাকি। তাহলে এইভাবে আমরা এই জল মানে পাতিত জল, নরমাল জল নয়, কিন্তু পাতিত জলের সঙ্গে মিশিয়ে 98% গাঢ় H2SO4 তৈরি করে আমরা ব্যবহার করতে পারি শিল্পে। এবার একটা প্রশ্ন এখানে যে আমাদের শিল্প প্রস্তুতি, যেটা কমন প্রশ্ন আছে তিনটে থেকে, প্রশ্নটা পড়ে দিচ্ছি আমি। শিল্প প্রস্তুতিতে যে অনুঘটকগুলো ব্যবহার করা হয় সেগুলোকে চূর্ণ অবস্থায় রাখা হয় কেন। ধরো কোনো গ্যাসীয় বিক্রিয়ক নিয়েছো, এবারে সে অনুঘটকের সংস্পর্শে এলো, তাহলে অনুঘটকের যে তল রয়েছে তার সাপেক্ষে কি হচ্ছে, সে একটা স্তর বানাচ্ছে, তো সেখানে ধরো অণু পরমাণুগুলো রয়েছে, তার মধ্যে পথটা তৈরি করবে, তারপরে বিক্রিয়াটা করবে। পথটা যত ভালো হবে বিক্রিয়া তত দ্রুত হবে। এবার দেখো যদি আমরা গোটা গোটা রাখি, চূর্ণ না করি, আর যদি আমরা চূর্ণ করে দিই, ক্ষেত্রফল কোনটায় বেশি হবে। ধরো এরকম একটা যদি আমি গোল ভাবি, একে যখন আমি চূর্ণ করে দিচ্ছি তখন স্বাভাবিকভাবে একটা ক্ষেত্রফল বেশি হবে। একটা গোটা এরকম ছিল, তখন ক্ষেত্রফলটা একটু বেশি হবে, সে আকার যেরকমই হোক না কেন। ক্ষেত্রফল বেশি হওয়া মানে কি, সংস্পর্শ বেশি হবে, সংস্পর্শ বেশি হওয়া মানে কি, বিক্রিয়ার গতিটা ত্বরান্বিত হবে। তাহলে দেখে নিচ্ছি আর কোনো প্রশ্ন আছে কিনা। এইখানে যা দেখতে পাচ্ছি আর কোনো প্রশ্ন নেই, তার মানে গ্যাসীয় বিক্রিয়কের যে গতি এভাবে আমরা ত্বরান্বিত করি। ওই জন্য দেখবে যখন আমরা নেওয়া হয় কঠিন পদার্থগুলো তাদেরকে চূর্ণ করা হয়, যেরকম তোমরা হেবার পদ্ধতি দেখেছিলে, সেখানে লৌহ চূর্ণ নেওয়া হয়েছিল, যাতে করে তার সংস্পর্শ এরিয়াটা বেশি হয়, যাতে করে বিক্রিয়াটা দ্রুত গতিতে হয়। তাহলে এখানেই শেষ হচ্ছে তোমাদের এই চ্যাপ্টার, যেখানে আমরা গ্যাসের প্রস্তুতি এবং অ্যাসিডের প্রস্তুতি সম্বন্ধে জানলাম। তাহলে তোমরা বই ভালো করে টেক্সট বই পড়বে, আর বিভিন্ন প্রশ্নগুলো বিভিন্ন কোশ্চেন ব্যাংক থেকে সলভ করার চেষ্টা করবে, কোনো সমস্যা হলে জানাবে। আর পরের ভিডিওতে আমরা ধাতুবিদ্যা শুরু করব। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। টিল দেন, বাই।